মাছ কাটা বাছার ঝামেলা নেই, মাছের গুণগত মান নিয়ে দুশ্চিন্তার কারণ নেই। বেঁচে যাবে ভিড় ঠেলে বাজারে ঘোরার সময় ও শ্রম। যে কোনো সময় চাইলেই আপনার বাসায় পৌঁছে যাবে একেবারে রান্নার উপযোগী গুণগত মানসম্পন্ন রেডি টু কুক ফিশ। দেশে মাছের উৎপাদন বৃদ্ধি পেলেও মাছের বাজার ব্যবস্থাপনা ও পরিবহনে এখনও সে হারে পরিবর্তন আসেনি। স্থানীয় বাজারগুলোতে নেই মাছ সংরক্ষণ ও প্যাকেজিংয়ের পর্যাপ্ত ব্যবস্থা, এমনকি বিশুদ্ধ পানির সরবরাহ। ফলে ক্রেতার হাতে তরতাজা মাছ কল্পনামাত্র। এমন সমস্যা থেকে উত্তরণের মাধ্যম হতে পারে প্রসেসড মাছ। খুবই ক্ষুদ্র পরিসরে হলেও কিছু কিছু উদ্যোগ এখন চোখে পড়ছে, যারা রেডি টু কুক ফিশ তৈরি করছে এবং বাজারে ক্রেতাদের জন্য সরবরাহ করছে। আমরা এসেছি খুলনা জেলায় এমনই দুইজন উদ্যোক্তার সাথে কথা বলতে। আমরা দেখব বিভিন্ন ধরনের মাছ এবং তার প্রসেস প্রক্রিয়া এবং কিভাবে যাচ্ছে বাজারে, কোথা থেকে আসছে সে মাছ। কানাডা, আপনি কত বছর ধরে এই মাছ চাষের সাথে জড়িত? স্যার, আমি 2007 সাল থেকে এখানে মাছ চাষের সাথে জড়িত। আপনি কি এখন এটা বুঝতে পারেন যে আপনার পানির কি সমস্যা হচ্ছে, মাটির কি সমস্যা? এই পানি মাটিটা আমাদের নবলোক থেকে আয়োজিত করে আমাদের পানি মাটি পরীক্ষা করার মেশিন দিয়েছে। আমি নিজেই পানি মাটি পরীক্ষা করি, জলের পিএইচ কত আছে, জলের আর্দ্রতা কত আছে, মাটির পিএইচ কী আছে, মাটিতে কোনো জীবাণুনাশক আছে না, কাদা দূষিত আছে কিনা, স্যার এগুলো তৈরি করে আমরা পানি পুকুর সিঁচে এখানে ব্লিচিং দিই, রাত্রে তারপর জল ঢুকাই, চুন দিই। তো এই যে মাছগুলো দেখতে পাচ্ছি, প্রতিটা মাছই তো মনে হয় মানে ন্যূনতম ছোট মাছগুলো তো 1 কেজি কাছাকাছি বা তার বেশি আছে, বড় মাছগুলো দেখলাম যে 4 কেজি বা তারও বেশি আছে। এই মাছগুলো কতদিন আগের? স্যার এই মাছগুলো গত বছরের, স্যার বৈশাখ মাসে আমরা এই মাছগুলো ছাড়ি, এখন ছাড়ি এদের খাবার দিই। খাবার দেওয়ার পরে আমরা পরবর্তীতে পৌষ মাঘ মাসে স্যার বিক্রি করা শুরু করি। আমরা সেভাবে তৈরি করে স্যার আমরা অনেক লাভবানের হতে পারছি। এবং আমাদের এই মাছগুলো এখন আমরা আগে ফলতে বিক্রি করতাম, আমরা এখন সেগুলো বিক্রি করি না। এখন আমরা আমাদের ওই প্ল্যান্টন আছে, ওই ফার্মাসি, তারা এসে বলে যে আমরা অমুক দিন মাছ নেব, আমরা সেভাবে মাছটা ধরি এবং এখান থেকেই তারা গাড়ি করে স্যার মাছটা নিয়ে যায়। এই মাছগুলোর কোয়ালিটি এতটাই ভালো থাকে যেটা অন্যান্য চাষিদের মাছের কোয়ালিটি ভালো থাকে না। আপনি কিভাবে নিশ্চিত হতে পারছেন যে তারা যে মাছগুলো উৎপাদন করছে বা চাষ করছে সেইটা কোয়ালিটি সম্পন্ন? এটার মনিটরিং সিস্টেমটা কি আছে? এটা আসলে নবলোক কন্টিনিউয়াসলি এটা মনিটরিং করে। আমরা জাস্ট হচ্ছে গিয়ে মাছ তোলার যে সময়টা থাকে, আমরা তোলার সময়টা আমরা হচ্ছে গিয়ে এটাকে চিলকিল করার জন্য বরফ, আপনার ফ্রেশ পানি এগুলা নিয়ে যে আমরা মাছটাকে কালেক্ট করি, তখনই আমরা কোয়ালিটিটা একদম ঘেরের থেকে আমরা এটা কালেক্ট মানে জাল দিয়ে ওঠানোর পরে, জাল দিয়ে ওঠাচ্ছে ওইটাতেই আমরা চিলকিল করতেছি। চিলকিল মানে বরফ পানিতে বরফ রেখে দেয়া, তাই? জি। আচ্ছা, এটা স্বাদ গন্ধ একদম অ্যাকুরেট থাকতেছে। আচ্ছা, ওইটাকেই আমরা হচ্ছে কি ডিরেক্ট প্লান্টে আনতেছি, বরফ কসকেট করে প্লান্টে আনার পর এটাকে আমরা হচ্ছে গিয়ে গ্রেডিং করতেছি, কাটিং করতেছি এবং টোটালটাই আমাদের হচ্ছে গিয়ে একটা কোয়ালিটির আন্ডার হচ্ছে এবং আমরা এফআইকিউসি সার্টিফাইড প্রতিষ্ঠান। যারা উৎপাদনকারী যে খামারটাকে আমরা কিন্তু প্রথমেই নিবন্ধিত করে নিচ্ছি আমাদের যে মৎস্য অধিদপ্তর আছে তার দ্বারা। যে আমরা তাদেরকে নিবন্ধিত করে নিচ্ছি তারা কিন্তু তখনই একটা জবাবদিহিতার আওতায় পড়ে যাচ্ছে। মাছের জন্য যে নিরাপদ খাবার সেটাকে এনশিওর করা, এমন কোনো খাদ্য মাছকে না দেওয়া যেটা ভোক্তার জন্যে বিপজ্জনক হতে পারে, এটা আমরা এনশিওর করছি তাদেরকে। দ্বিতীয় হচ্ছে যে এই প্রথম প্রক্রিয়া যেটা একদম শুরু, যে আমি মাছটাকে কার কাছ থেকে নিচ্ছি এটাও কিন্তু আমার কাছে জানা থাকছে যে এবারে যে মাছটা আমরা নিলাম এই মাছটা কোথা থেকে এসেছে। তো যদি অসুবিধা তৈরি হয় যে এই মাছটা যে জায়গা থেকে আসছে সেটা নিরাপদ না, বা মাছটার যে কোয়ালিটি বা যে অবস্থা থাকার কথা ছিল সেই অবস্থায় সেই টেস্টে নাই, সেক্ষেত্রে কিন্তু আমরা তাকে আইডেন্টিফাই করতে পারি। মাছ সাধারণত ঘেরের থেকে পানি থেকে তোলার পরে নানা রকম ভাইরাসের দ্বারা এটা কন্টামিনেশনের সম্ভাবনা থেকে যায়। তো আপনারা চিলকিল করার পরে আপনার প্ল্যান্ট পর্যন্ত নিয়ে আসার ক্ষেত্রে আপনারা কি কি প্রসেস মেনটেন করেন? এটা আমরা হচ্ছে যে বরফ এবং ককশিট ইউজ করতেছি, যেহেতু আমরা ওইটা ইনস্ট্যান্ট চিলকিল করতেছি, এটাতে মাছি সহ অন্যান্য যে ক্ষতিকারক কি আছে এরা সুযোগ পাচ্ছে না এগুলোতে বসার। তো ওইখান থেকে ডিরেক্ট আমি প্লান্টে আনতেছি কসকেট করে, বরফ দিয়ে কসকেট করি। এতে আমার মাছের যে কোয়ালিটিটাও ঠিক থাকতেছে বরফের জন্য এবং বাইরের পোকামাকড়ও এটাতে আক্রমণ করতে পারছে না। আমরা এইভাবেই কোয়ালিটিটা মেনটেন করতেছি। ধুয়ে নেওয়া পরিষ্কার চিংড়ি অথবা মাছকে
বরফ পানিতে 10 থেকে 15 মিনিট ডুবিয়ে রাখতে হবে। অতঃপর পরিষ্কার ও জীবাণুমুক্ত প্লাস্টিকের ক্যারেটের মধ্যে প্রথমে বরফের একটি স্তর, তারপর চিংড়ির একটি স্তর, আবার বরফের একটি স্তর, এভাবে সাজাতে হবে। পরিবহনের সময় এবং পারিপার্শ্বিক তাপমাত্রা বিবেচনায় বরফ ও চিংড়ির অনুপাত নির্ধারণ করতে হবে। দিনের তাপমাত্রা ও দূরত্বের বিবেচনায় প্রয়োজনে বরফের পরিমাণ বাড়াতে হবে। পরিবহনের সময় যেন চিংড়ি বা মাছের চাপ না লাগে সেজন্য উপযুক্ত ডিজাইনের শক্ত প্লাস্টিকের বাক্সে পরিবহন করতে হবে। চিলিং প্রক্রিয়ার যে অংশ হিসাবে আপনি বলতে পারেন যে কুলিং যে সিস্টেম, আমাদের যে পরিবহন ক্ষেত্রেও আমাদের কুলিং সিস্টেমটা ইন্ট্রোডিউস করা হয়েছে এবং ওই টেম্পারেচারেই আমরা একেবারেই বিপণন ক্ষেত্র পর্যন্ত পৌঁছে দিচ্ছি। আমরা যে জবাবদিহিতার জন্যে যে স্বাস্থ্যকর বা নিরাপদ মাছকে উৎপাদন করতে পারছি এবং সেটাকে আমি ভোক্তা পর্যন্ত হাইজিন মেনটেন করে পৌঁছাতে পারছি, এই প্রসেসটা যদি আমরা মানুষকে জানাতে পারি যে আমরা কিভাবে এই প্রসেসটা মেনটেন করছি, আমাদের দেশে যে মানুষ, যে এখন যে শিক্ষিত মানুষ এবং তাদের যে ব্যস্ততা এবং তাদের যে পরিবারের প্রতি একটা সেফ ফুড খাওয়ানোর প্রবণতা, এই সবগুলো জায়গায় আমরা ইনশিওর করতে পারবো। -37 ডিগ্রিতে এটাকে আমরা ব্লাস্ট ফ্রোজেন করতেছি আমাদের ব্লাস্ট ফ্রিজারে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এটা খুবই শর্ট টাইমে মাছটাকে ফ্রোজেন করে দিচ্ছে, এর ফলে মাছের যে গুণাগুণ এটা একদম সঠিক মানের থাকতেছে। এরকমভাবে প্রসেস করে যে জিনিসটা আসে ওটাতে যে স্বাদটা যে অক্ষুণ্ণ থাকে এবং আমরা যে দৈনন্দিন বাজার থেকে যেগুলো কিনছি সেটার স্বাদের থেকেও যে এটার স্বাদটা আমাদের কাছে গ্রহণযোগ্য হতে পারে, আগে তো মানুষকে ওটা গ্রহণ করানো অভ্যাস করাতে হবে। সো ওইটা যদি আমরা একবার সাকসেসফুলি করাইতে পারি এবং আমরা খুবই হোপফুল যে আমরা অলরেডি করাতে পারছি, তো আমরা এই প্রসেসের মধ্যে ঢুকতে পারছি, যেটা হচ্ছে আমাদের উন্নত দেশগুলো যেগুলো যারা এই প্রসেসের সাথে খুবই ইউজ টু, এবং আমরা খুব এটার বিমুখ, দুইটা জায়গার দূরত্ব অনেক, এই জায়গাটা কমায় নিয়ে আসতে পারছি। এবং আমি হোপফুল যে এটা একটা সময় আমাদের যেভাবে আমাদের কাজের চাপ, সময়ের স্বল্পতা এবং পরিবারকে স্বাস্থ্যকর খাবার দেওয়ার যে প্রত্যাশা, এই সবগুলো একসাথে পূরণ করবে বলে আমার মনে হয়। এখন নবলোকের যে সদস্যরা বা যে সদস্য কৃষকেরা মাছ চাষ করছে, তারা যে সঠিক পদ্ধতি অবলম্বন করে স্বাস্থ্যসম্মতভাবেই চাষ করছে, সেটার মনিটরিং সিস্টেমটা কি, সেটাকে আপনাদের জায়গা থেকে মনিটর করেন কিনা? এটা আমাদের জায়গা থেকে মনিটরিং করার প্রয়োজন হয় না, কারণ নবলোকই এটাকে খুব কঠোরভাবে মনিটরিং করে। নবলোকের মাঠ পর্যায়ে যে কর্মীরা আছে তারা সর্বক্ষণিক এই চাষিদের হচ্ছে কি মনিটরিং এর উপর থাকে। আচ্ছা, যে যাতে তারা এই মাছটা তারা মানে তাদের যে প্রিবায়োটিক প্রোবায়োটিক সমৃদ্ধ যে এটা কালচারটা তারা করতে চাচ্ছে, এটা যাতে ফুলফিল 100% ক্রিয়েট করা হয়। তো এই জন্য তারাই এটার জন্য শতভাগ চেষ্টা করে যাচ্ছে। আমরা এটা থেকে আসলে বেশি একটা আমাদের মনিটরিং প্রয়োজন পড়তেছে না, কারণ আমরা সবসময় প্ল্যান্টে এনে যখন মাছটার কোয়ালিটি টেস্ট করতেছি, দেখতেছি এটা পারফেক্ট আছে। এই জন্যই আমরা বুঝতে পারি যে না, তাদের মনিটরিং সিস্টেমটা একদম ঠিক আছে। ব্যাচেলর প্যাক নাম দেওয়ার কারণ হচ্ছে গিয়ে আমাদের দেশে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, এখন আসলে অনেক দ্রব্য আমাদের ক্রয় ক্ষমতা সীমার বাইরে যাচ্ছে। তো আমরা আসলে বাজারে গিয়ে বলতে লজ্জা পাই যে আমাকে 250 গ্রাম মাছ লাগবে, এটা কিন্তু আসলে আমার ক্রয় ক্ষমতায় নাই, আমি কিভাবে কিনবো? তো সেই ক্ষেত্রে আমি করছি যে আমি যদি একটা প্যাকেট বাজারে আনি এবং ব্যাচেলারদের সুবিধার্থে, ছোট ফ্যামিলি অথবা ব্যাচেলার যারা থাকে তাদের অনেকের ফ্রিজ নাই, রাখার প্রবলেম থাকে, তো সেই কারণে এটার নাম দিয়েছি ব্যাচেলর প্যাক। রেডি টু কুক মূলত আমাদের কাছে যেটা, যে হয়তো বাসায় নিয়ে আর একটা ধোয়া দিয়ে আমরা রান্না করতে হবে, আসলে সেইখান থেকে আমরা বেরিয়ে আসতে চাচ্ছি। রেডি টু কুক মানে বাসায় গিয়ে আপনার আরেকটা ধোয়া দিতে হবে, তারপর রান্না করতে হবে, সেটা না। সেই মেসেজটা আমাদের কাছ থেকে আপনারা পাবেন। আমাদের এখানে যে প্রোডাকশন গুলো হয়, সেই প্রোডাক্ট গুলো আপনি প্যাকেট খুলে জাস্ট রান্না করতে পারবেন, সেই উপযোগী, সেই কোয়ালিটি মেনটেন করা হয়। আজকে আমরা রেডি টু কুক ফিশ এবং নিরাপদ
মৎস্যপণ্য কিভাবে উৎপাদন হচ্ছে, কিভাবে প্রক্রিয়াজাত হচ্ছে, কিভাবে বাজারে যাচ্ছে এবং কিভাবে আপনারা পেতে পারেন সেই ব্যবস্থাগুলোর সম্পর্কে আমরা জানলাম। অন্য কোনো দিন এইটার বিস্তৃতির বিষয়গুলোকে আবারও আপনাদের সামনে তুলে ধরব।